আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হতে যাচ্ছে। এখন মজার কথা হচ্ছে, আপনারা সাক্ষী দর্শক, আমি বহুবার বলেছিলাম যে ডিপ স্টেটকে বিশ্বাস করবেন না, য পলায়তি স জীবতি, আপনি পালান। কিন্তু উনি আমার কথা শোনেননি। গরিবের কথা কিন্তু বাঁশি হয়েও সত্যি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে সরকার অথবা কোনো ব্যক্তি ইউনূসের নামে শীঘ্রই মামলা করতে চলেছেন। তিনি যে 666 কোটি টাকা কর্মকুব করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, তারপর 5 বছর না কত বছরের জন্য তার ওই ব্যাংকের একটা ঢপের চপ ব্যাংক রয়েছে, তার ব্যাংকের আপনার যত কর আছে, যত এই সমস্ত ট্যাক্স ফ্যাক্স আছে, সেগুলো মুকুব করিয়েছেন। ঋণ তো মুকুব করিয়েছেন, করও মুকুব করিয়েছেন। তারপর বিভিন্ন প্রকল্পের নাম করে মিলিয়নস অফ ডলার্স উনি পকেটস্থ করেছেন। এই সবের ভিত্তিতে তার প্রতি একটা মামলা একটা তার উপরে করা হচ্ছে। সেটা ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তি করছে নাকি কোনো সরকার, তারেক রহমানের সরকার করছে, সেটা পরিষ্কার এখনো নয়। তবে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে হচ্ছে, এটা পরিষ্কার। এবং তিনি যে দেশ ছাড়তে পারবেন না, সেইটা সম্ভবত ইস্যু করা হবে সেনাবাহিনীর তরফ থেকে। এই দায়িত্বটা হয়তো সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, অথবা কালকে ক্ষমতা হাতে নেওয়ার পর তারেক রহমান হয়তো এই ব্যাপারে হয়তো নিষেধাজ্ঞা জারি করতে পারেন। অর্থাৎ ইউনূস যেদিক দিয়েই হোক না কেন ফাঁসছেন, এক মামলায় ফাঁসছেন, দুই দেশ থেকে ফাঁসছেন। আমি বলেছিলাম এখনো সময় আছে, পালান। এই নিজের কবর নিজে আপনি খুঁড়ছেন, তখন আমার কথা শোনেননি। আপনার সব সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা আপনাকে ভুল বুঝিয়েছিল। আর আপনার সব এই জামাতি দল আছে না, যারা আমায় লিখে বেড়ায় গুজববাজ অমুক তমুক, ওই গুজব করতে করতে আজ কিন্তু 5ই আগস্ট 2024 থেকে আজকের বাংলাদেশকে এই জায়গায় এই গুজববাজ নিয়ে আসছে, বুঝলেন? আরো অনেক লোকজন আছে, তারা একবার এদিকে ছাতা ধরে, একবার ওদিকে ছাতা ধরে। এই গুজববাজ কিন্তু কোনদিন ছাতা এ মাথা ও মাথা করেনি, একই ব্যক্তির উপরে ছাতা ধরে রেখে দিয়েছে। এটাই হচ্ছে আমার সঙ্গে তাদের তফাৎ। দ্বিতীয় একটা গুরুত্বপূর্ণ খবর আছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে খুব শিগগিরই হয়তো সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। আপনাদেরকে বলা, আপনার সেনাবাহিনী যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি বহুদিন ধরেই বলে আসছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করা আমাদের কাজ নয়, আইন শৃঙ্খলার কাজ শেষ করে আমার সেনাবাহিনী ব্যারাকে ফিরতে চায়। এখন একটা নির্বাচিত সরকার হয়ে গেছে, তারা ক্ষমতা নিয়ে নিচ্ছে, ক্ষমতা নিয়ে তারা এবার নিজেদের মতো দেশ চালাবে। সেনাবাহিনী ব্যারাকে চলে যাবে। সেটা 18 তারিখ যাবে কি 20 তারিখ যাবে কি 22 তারিখ যাবে, সেটা এখন ওয়াকারুজ্জামানের সঙ্গে তারেক রহমানের সঙ্গে কথা বলার পর এটা ঠিক হবে। তবে সেনাবাহিনী যদি ভেতরে চলে যায় ব্যারাকের ভেতরে, তারপরে পরিস্থিতিটা কি হবে সেটা ভাবলেই কিন্তু আমার গা কিন্তু শিউরে উঠছে। কারণ এখন তো আর মব বলা যাবে না, এখন বলা হবে প্রেসার গ্রুপ। এই যাদের ওপরে তো একদিন প্রেসার গ্রুপ চড়াও হয়েছিল, তারা যদি এখন প্রেসার গ্রুপ হয়ে পাল্টা চড়াও হয়, তখন কি হবে? তখন কিন্তু মশাই খুব বিপদ। এই যে প্রেসার গ্রুপ যারা আছে, যারা এখন এদিক ওদিক লুকিয়ে রয়েছে, এই প্রেসার গ্রুপ, কালকেও আমি বলেছি, যদি 2-3 ঘন্টা সময় পায়, পুলিশকে তো সব পকেটস্থ করে রেখে দিয়েছে, আর পুলিশেরও রাগ রয়েছে। যদি পুলিশের সামনে পেটায় তাহলে পুলিশও মুখ ঘুরিয়ে থাকবে, কারণ তাদের
3,500 কি 3,700 পুলিশ তাদের জীবন গেছে, তারা জীবনে এটা ভুলবে না। সুতরাং ওই প্রেসার গ্রুপ যদি মাঠে নেবে, এই যারা গুজববাজ বলে দিচ্ছে না, সব ভুয়ো তথ্য দেয়, অমুক দেয় তমুক দেয়, হ্যাঁ এই লোকটাকে কেন ডেকে আনেন, এই লোকটা যে দাম না থাকতো তাহলে লোকে ডাকতো না আমাকে। বুঝতে পারছেন? আপনারা যা লেখেন আপনাদের কিন্তু ডাকে না। আপনাদের 4 লাইন বলার ক্ষমতা নেই, 6 লাইন খবর জোগাড় করার ক্ষমতা নেই। আপনাদের বিদ্যা হচ্ছে ওই কমেন্টে 4 লাইন লিখে আমাকে গুজববাজ বলে গালি দেওয়া। এটি আপনাদের সন্তুষ্টি। তা আপনাদের সন্তুষ্টি নিয়ে আপনারা থাকুন, তাতে আমার কিছু যায় আসে না। তবে দিন শেষে কথাটা হলো, যদি সেনাবাহিনী এই মাসের মধ্যে ব্যারাকে ফিরে যায় এবং ইউনূস যদি ধরা পড়ে এবং ইউনূস যদি দেশ ত্যাগ করে পালাতে না পারে, তার ব্যবস্থা যেটা করা হচ্ছে, তাহলে পরে কিন্তু বাংলাদেশ কিন্তু একটা আবার অস্থির পরিস্থিতির মধ্যে যাবে। সেটা এখন তারেক রহমান সামলাবেন কি করে, সেটা তারেক রহমানের একটা মাথায় বড় চিন্তা হিসেবে তখন দেখা দেবে। এখন দেখা যাক, পরিস্থিতি এখন খুবই ঘোলাটে। আগামীকাল শুনলাম 17 তারিখ আগামীকাল ওনার শপথ গ্রহণ অনুষ্ঠান। উনি আগে শপথটা নিন, শপথটা নিয়ে তারপরে ভারতবর্ষে ওই একটা ব্রেকিং খবর আপনাদের দিই, সেটা হচ্ছে তারেক রহমান তার প্রথম ভিজিট ঠিক করেছেন ভারতবর্ষে। তিনি শপথ নিয়ে সরকারের গদিতে বসে তার প্রথম বিদেশ সফর হবে ভারতবর্ষ। আর মোদিও তাকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি হয়তো ভারতবর্ষে আসবেন। এলে পরে ভারতবর্ষে তার সঙ্গে মোদির কথা হবে, যেটা ইউনূস এতদিন ধরে চেষ্টা করেও পারেনি। সেটা এখন তারেক রহমান কিন্তু সেই জায়গায় পৌঁছে গেছেন। এখন আপনারা অনেকেই হয়তো বলবেন, তাহলে বিএনপি কে কাছে পেয়ে তাহলে আওয়ামী লীগকে কি ভুলে গেল? তা নয়, সবটাই কিন্তু হচ্ছে কূটনৈতিক খেলার অঙ্গ। এই কূটনৈতিক খেলা, এটা যেটা শুরু হয়েছে সেটা শেষ হতে হতে 6 মাস কি 1 বছর সময় লাগবে। তবে তার আগে শেখ হাসিনা দেশে ফিরবেন যে কোনো দিন। মানে তারেক রহমান ভারতবর্ষে এসে পৌঁছানোর পর যে সমঝোতা পত্রে সই হবে, সেই সমঝোতা পত্রে সই হওয়ার পর শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে যোগ দেবেন। তারপরে একটা মিলিজুলি ইলেকশন হবে। মিলিজুলি মানে কি? মানে ইনক্লুসিভ ইলেকশন। তার মানে লোক দেখানো পাতানো ইলেকশন নয়, মিলিজুলি মানে পাতানো ইলেকশন নয়, হচ্ছে ইনক্লুসিভ ইলেকশন একটা হবে। ইনক্লুসিভ ইলেকশনে যেই জিতে আসুক, সে বিএনপি জিতে আসুক, সে আওয়ামী লীগ জিতে আসুক, তার সঙ্গে ভারতবর্ষ কাজ করবে। আর ইউনূস সাহেবকে আমি বলি, ইউনূস সাহেব আপনি তো আমার কথা শুনলেন না। গরিবের কথা বাসি হলেও মিথ্যা হয় না। এখন দেখুন আপনি কি করে বাঁচবেন। আপনার তো বাঁচার সব রাস্তা বন্ধ। আর আপনার মামলা কিন্তু আইসিটিতেই হবে। কেন বলুন তো? আপনি কিন্তু মানে বাংলাদেশের নাগরিক নন, আপনি ইউনাইটেড স্টেটস এর নাগরিক। এবং এখানে এসে আপনি জোর করে ক্ষমতায় বসিয়েছেন। তারা যারা এখন ক্ষমতায় আপনাকে বসিয়েছিল তারা কিন্তু মুখ মানে ফিরিয়ে পালিয়ে গেছে, তারা কিন্তু নেই। এটাই হয়, ডিপ স্টেট যখন কাজ হয়ে যায় তখন ঝেড়ে ফেলে দেয়, সে ফিরেও তাকায় না। এখন আপনি এবার বুঝুন আপনি কি করবেন। আমার কথা আপনি শুনে তখন পালালেন না। যদি পালাতেন তাহলে প্রাণটা আপনার বাঁচত। এখন আর প্রাণটা আর আপনার বোধহয় এই জীবনে বাঁচানো গেল না। আমি বলেছিলাম আপনার শেষ দিন খুব করুণ পরিণতি হবে। সেই করুণ পরিণতির দিন আপনি গুনতে শুরু করুন। এই যে যমুনায় বসে আপনি টেলিফোনের দিকে তাকিয়ে থাকেন না, আমি মানুষ চোখকে দেখতে পাই চোখ বন্ধ করে আপনার ওখানে কি কি হচ্ছে। আপনি এখন উদ্ভ্রান্তের মতো এই ঘর ও ঘর করে বেড়াচ্ছেন। আমার মনে হয় এটা আমার কল্পনা থেকে বলছি আমি, এর সঙ্গে বাস্তবের মিল আছে কিনা আমি বলতে পারবো না। তবে এটা হলেও হতে পারে যে ইউনূস সাহেব এখন পাগলের মতো ছোটাছুটি করছেন। উনি এখন বাঁচার রাস্তা খুঁজছেন, কিন্তু বাঁচার সব দরজাগুলো বন্ধ। এখন দেখা যাক
ভবিষ্যতে কি হয়। তবে যেটা বললাম, ইউনূস তার বিদেশ সফর বন্ধ হচ্ছে। তার ইচ্ছা ছিল তিনি ইন্দোনেশিয়া হয়ে তিনি জাপান যাবেন, যা হচ্ছে না। তার দেশ ত্যাগ বন্ধ। 2 হচ্ছে ইউনূসের বিরুদ্ধে মামলা হচ্ছে। 3 হচ্ছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে খুব শিগগিরই। এবং 4 হচ্ছে দায়িত্ব নিয়ে ভারতবর্ষে প্রথম বিদেশ সফর করবেন তারেক রহমান। 4টে খবর আমি একসঙ্গে করে দিলাম। সবাই ভালো থাকবে। নেদারল্যান্ডের পাসপোর্টধারী উনি আজকে সকালেই চলে গেছেন। এর ভিতরে আরো কে কে চলে যায় সেটা হচ্ছে দেখার বিষয়। আমরা বিশৃঙ্খলা সৃষ্টি যদি করতে চাইতো আওয়ামী লীগ, তাহলে নির্বাচনের সময় কেন্দ্রকে কেন্দ্র জ্বালাই দিতে পারতো। রাতের বেলা একটা পেট্রোল বোমা মাইরা দিয়ে তো জ্বালাই দিতে, তা একজনের সম্ভব? একটা পেট্রোল বোমা মারা একজনের দ্বারা সম্ভব, একটা কেন্দ্র। আওয়ামী লীগ কোনো বিশৃঙ্খলায় যায় নাই। কাজে আওয়ামী লীগের মাথায় একটা ছিল, যেটা দেশের মানুষ বুঝতেছে এখন, মাথায় একটা ছিল যে এই দেশকে যেই পরিমাণ উন্নত করছে গত 17-15 বছরে, মানুষের ভিতরে যে একটা ভালোবাসা গত 18 মাসে আওয়ামী লীগ পাইছে, এইটা আওয়ামী লীগ নষ্ট করবে না, এইটাকেই ক্যাশ করছে। যার কারণে আওয়ামী লীগ দাঁড়ায় আছে। আজকে যদি ঢাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লুঙ্গি পরা লোকজন জাতীয় পতাকা তুলে স্যালুট দেয়, তার মানে বুঝছেন মানুষের ভালোবাসা কোথায় আছে। এবং বাংলার মানুষ জানে যে আওয়ামী লীগ অযথা হিসাব পেশ কি করবে না, আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগ ভোটের মাঠে খেলবে, ভোটাভুটিতে খেলবে। আওয়ামী লীগ 24-এর 5ই আগস্টের মতো সন্ত্রাস করে আসবে না। এই নির্বাচনটা মানেন চাই না মানেন, মানতে আপনাকে বাধ্য। 15ই ফেব্রুয়ারির ইলেকশন যেমন মানতে হয়েছে, বাকি ইলেকশন গুলো যেরকম মানতে হয়েছে সাংবিধানিক কারণে, এইটাও সাংবিধানিক কারণে মানতে হবে। সুতরাং সব ইলেকশন গুলোই বৈধ, কোনোটাই অবৈধ করতে পারবেন না। আপনি যদি কোন 14, 18, 24 অবৈধ, তাহলে এই 3টে তো বাতিল হয় না, এগুলো বৈধ। যার কারণে এখন ত্রয়োদশ হয়েছে। সেটা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে কেউ প্রতিষ্ঠা করতে হবে না। না 96-এর 15 ফেব্রুয়ারি ইলেকশনকে অবৈধ করা গেছে, 88, 86 ইলেকশনকে আমরা বাতিল করতে পারছি। যেখানে এত মানুষকে মেরে ফেলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়, সেখানে পাশ করছে একজন স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত, মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী সাজাপ্রাপ্ত আসামির ছেলে। ওই অঞ্চলে ওই আসনের আওয়ামী লীগ, বিএনপি এবং বামপন্থী নেতাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। এখন বিএনপি দোষ হবে আওয়ামী লীগকে, আবার বামপন্থীরা দোষ হবে বিএনপি এবং আওয়ামী লীগকে। এগুলো দোষাদোষী, দায় নিতে হবে, দায়িত্ব নিতে হবে। আওয়ামী লীগকেও যেমন দায়িত্ব নিতে হবে, বিএনপিকেও দায়িত্ব নিতে হবে, বামপন্থীদেরও দায়িত্ব নিতে হবে। এই স্বাধীনতা বিরোধী, এই যারা স্বাধীনতা বিরোধী শক্তির যে যারা অগ্রভাগে ছিল, তাদের পুত্র কিভাবে সেখানে পাশ করে, কি করে সম্ভব? ঢাকার মতো জায়গায় অনেকেই দুষতেছে যে রংপুরে তারা মফিজ, তারা ভোট দিয়েছে। মিরপুরে তারা, এই ঢাকাতে তারা মফিজেরা থাকে না, এইখানে কিভাবে পাশ করলো? যে জামাতের আমির নিজের এলাকায় গিয়ে জামানত হারায়, ঢাকা শহরে সে কিভাবে পাশ করলো? এখানে তো মফিজেরা থাকে না। এই যে মেটিকুলাস ডিজাইন, এই ডিজাইন যদি আপনি ঠেকিয়ে দিতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে হবে। যদি আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া চালু না করেন, এইভাবে আপনি দেখেন সেনাবাহিনীর হাতে এই জামাতেরা কিন্তু ডলা খায় না। কারণ কি? সেনাবাহিনীর হাতে ডলা কারা কারা খেয়েছে? বিএনপিও খেয়েছে। সেনাবাহিনীর প্রধান এই দলটি প্রতিষ্ঠিত করেছে, ক্যান্টনমেন্ট থেকে জন্ম যে দলে, সেই দলকেও কিন্তু ডলা দিয়েছে। আওয়ামী লীগকে তো ডলা দিতেই আছে 75 থেকে, এবং আরো দিবে এই সেনাবাহিনী। মোল্লার মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের পক্ষে না, আওয়ামী লীগের আপনি বুঝাইতে পারবেন না, কোথাও আওয়ামী লীগেরই বুঝাইতে পারবেন না। এটা হলো চীনের দুঃখ। রইল বাকি বিএনপি যদি মনে করে সে ক্যান্টনমেন্ট থেকে এসেছে, জন্ম নিয়েছে, তাকে সেনাবাহিনী সহযোগিতা করে, তাহলে 17 বছর ক্ষমতার বাইরে থাকলো কেন? দিয়ে চলে যেতে হয়েছিল কেন? আর এই যে জামাতিরা এই সেনাবাহিনীকে এমন ভাবে, বাংলাদেশের সেনাবাহিনীতে এবং বাংলাদেশের বিশেষ বিশেষ প্রতিষ্ঠানে জামাতিরা এমন ভাবে গোপনে রয়েছে,
যার প্রতিক্রিয়া আপনি, যার প্রতিফল আপনি 77 বা 80টা সিট তারা দখল করেছে। এটার দায় কার? এই দায় নিতে হবে আওয়ামী লীগের, এই দায় নিতে হবে বিএনপির, এই দায় নিতে হবে বামপন্থীদের সকলের। তারা দোষ দিতে পারে, যেমন মির্জা ফখরুল সাহেব বলেছে যে নিপীড়নের কারণে জামাতের উত্থান ঘটেছে। তাহলে নিপীড়নের কারণে তো তাহলে আওয়ামী লীগের উত্থান ঘটবে, তখন কি করবেন? নিপীড়নের কারণে আপনাদের উত্থান ঘটে না কেন? বিএনপিকেও তো নিপীড়ন করা হয়েছে। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বললেন যে নিপীড়নের কারণে জামাতের উত্থান ঘটেছে, তাহলে মৌলবাদের শক্তির উত্থান ঘটেছে, আর নিপীড়নের কারণে বিএনপির উত্থান ঘটলো না কেন? এই প্রশ্নটা তো তাকে করা যেতে পারে। আচ্ছা, ধরে নিলাম নিপীড়নের কারণে উত্থান ঘটেছে, কিন্তু মৌলবাদী শক্তিকে ঠেকিয়ে রাখার দায়িত্ব তো বিএনপিরও, বামপন্থীদেরও, শুধু তো আওয়ামী লীগের না। যদি বলো সব আওয়ামী লীগ করবে, তাহলে আপনারা আওয়ামী লীগে যোগ দেন। যদি তারা বলে যে আওয়ামী লীগই সব করবে, তাহলে তারা কোনো দলের দরকার নেই, তাদের দায়িত্বটা কি? কিন্তু সবাইকে দায় নিতে হবে। আমার বক্তব্যের সারাংশ হচ্ছে যে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া চালু রাখতে গেলে, মৌলবাদী শক্তিকে, স্বাধীনতা বিরোধী শক্তিকে ঠেকিয়ে রাখতে গেলে বৃহত্তর দুইটি দল আওয়ামী লীগ বিএনপি, এদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে। যদি না থাকে, প্রতিবারই এরকম ডলা তারা খাবে। ডলা বলতে আমাদের জামালপুরের ভাষায় বললাম, সিরাজগঞ্জের ওই দিকের ভাষায় বললাম, ডলা মানে তারা এরকম বিপদে পড়বে, নির্যাতন হবে, নিপীড়িত হবে, ক্ষমতাচ্যুত হবে ভিন্ন কায়দায়। আপনি কি মনে করেন যে এই জামাতিরা এই 77 বা 80টি জোট সহজে আসনটি পেল, এরা কি বসে থাকবে? এরা বসে থাকবে না, এরা ভেতরে ভেতরে কাজ করবে। এরা কাঠের ভিতরে ঘুণ পোকার মতো ঢুকে যাবে। বিএনপির ভিতরে, আওয়ামী লীগের ভিতরে আছে, আরো ঢুকে যাবে। আপনি দেখেন না, কালকেও তাদের অফিসে লোকজন নাই, মানেটা কি? তাদের অফিসে তারা এত আসন পেল, এত তাদের তো খুশি হওয়ার কথা। তারা স্বাধীনতার পর এত আসন তো স্বপ্নও ভাবে নাই। যদি এরা একটা প্রবাহ তৈরি করেছিল তারা ক্ষমতায় চলে যাবে, কিন্তু আমরা তো জানতাম যাবে না। কারণ বাংলাদেশের মানুষের প্রতি আমার বিশ্বাস ও আস্থা আছে। আপনি দেখেছেন যে ঢাকা শহরে তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ওই সদ্য নামে তারা ক্ষমতায় গেলেও তারা সংসদ দখল করলো। এখন দেখেন মাঠ খালি, হলগুলো দখল বেদখল হয়ে গেছে। এবং আগামী 1 মাসের মধ্যে দেখবেন সাদেক নীল ক্ষেতের যে ছাপ্পা বিবি, তাকে নীল ক্ষেতে পালাই যেতে হবে, থাকতে পারবে না সে। তার সিমটম আপনি দেখেছেন। তো মৌলবাদী শক্তিকে রুখতে গেলে অবশ্যই বৃহত্তর দলগুলোকে, দল দুইটি, এবং যারা গণতান্ত্রিক প্রক্রিয়া চায়, যারা গণতন্ত্রে আস্থা রাখে, বিশ্বাস করে, যারা বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায়, বাংলাদেশকে গণতান্ত্রিক দেখতে চায়, অবশ্যই তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সহনশীলতার মধ্যে আসতে হবে। যদি না আসে, তাহলে আবারও মৌলবাদী শক্তি, সোজা ভাষায় বলি, মোল্লা মিলিটারি সাহায্য করবে। বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বভৌমত্ব, সবগুলো সংবিধান, এগুলো খতরামে পড়েছে, যেমন এরকম বারবার পড়তে থাকবে। শুরু হয়েছে যে নরেন্দ্র মোদী খবরের কাগজটা পড়ে আমি পুরোটা দিয়েছিলাম। আমি নিজে কোনো দায়িত্ব নিইনি, খবরের আনন্দবাজার যা বেরিয়েছে আমি সেটা হুবহু পড়ে দিয়েছিলাম। সেখানে যেটা মূল কথা লেখা হয়েছিল যে নরেন্দ্র মোদী যাবেন বলে এরকম একটা চর্চা চলছে। আমি সেই অর্থেই করেছি, আমার জিজ্ঞাসা চিহ্ন আছে, নরেন্দ্র মোদী কি যাবেন তার আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে? একটা মানে কোশ্চেন মার্ক ছিল। পরবর্তী ক্ষেত্রে আমি খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম যে টুইট করার পর নরেন্দ্র মোদী নিজে ফোন করেন তারেক রহমানকে। তারেক রহমানকে ফোন করে আবার অভিনন্দন জানান, তার কন্যাকে ভালো থাকবে, আমার স্নেহ রইল তার কন্যার প্রতি। আমরা বুঝলুক তো, মানে আমরা তো বয়স্ক, তাও আমাদের স্নেহের সবসময় ছোটদের দরকার হয়, তাই আপনার মেয়েকে আমার পক্ষ থেকে আমি স্নেহ এবং শুভেচ্ছা জানাই। মিসেস রহমান সম্পর্কে উনি কিছু বলেননি। এখন তারপরে যে প্রশ্নটা উনি তখন তারেক রহমান বলেন যে আর আমার একটা শপথ গ্রহণ অনুষ্ঠান আছে, আপনি এলে আমি খুব খুশি হব। নরেন্দ্র মোদী বলেন এইরকম তো আমার কাছে প্রোগ্রাম তো ঠাসা আছে, কারণ ওদিনকে ম্যাক্রন আসছেন, ব্রাজিলের রাষ্ট্রপতি আসছেন, তারপর রাশিয়ার প্রতিনিধি আসছেন। আমরা ব্রিক্স এর একটা আলোচনা ওখানে শুরু করবো, যেহেতু সেপ্টেম্বর অক্টোবরে ভারতবর্ষে ব্রিক্স এর সম্মেলন আছে, এটা হোস্ট আবার ভারত। ফলে সেটা অ্যাটেন্ড করে যদি আমি সময় করতে পারি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি যাব, কিন্তু আমি কোনো কথা দিতে পারছি না। আপনারা একটা প্রপোজাল, একটা ফরম্যাট একটা পাঠিয়ে দিন,
ডিপ্লোম্যাটিক চ্যানেলে, আমার পক্ষে সম্ভব হলে আমি যাব, এইটুকু উনি বলেছেন। এবং আমি তো এটা দেখালাম যে এতগুলো কাগজে সব জায়গাতেই বেরিয়েছে যে মানে প্রধানমন্ত্রী মোদী তিনি কি যাচ্ছেন, টপ স্টোরিজ সব রয়েছে এখানে। সব হচ্ছে বাংলাদেশ ভিত্তিক। যেমন আমি যদি এইটাকে খুলি, আমি এইটাকে খুললে কি লিখছে, PM Modi to visit Bangladesh for Tariq Rahman swearing in ceremony. Top BNP leader share major update says. মানে এত মুখের কথা নয়, এত কাগজে বেরিয়েছে এগুলো। তো যাই হোক, এটা লিখছে India.com। টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে, টাইমস অফ ইন্ডিয়া লিখছে share commitment to peace, stability. Bangladesh BNP thanks PM Modi for wishes after victory in election. সেখানেই ভেতরে জয়ের কথা, তার যাওয়ার কথা লেখা আছে। এখানে আলোটা রিফ্লেক্ট করছে